রান্নাঘরে ইশরাতকে একা পেয়ে ওর ননদের জামাই সিফাত খুব করে হাত ধরে বলল, ভাবি আমি জানি আপনার অনেক কষ্ট হয়। ভাই কবে থেকে প্রবাসে চলে গেছে, আপনি একা একা সংসার সামলাচ্ছেন, কেউ আপনার দিকে নজর দেয় না। আমারও আপনার জন্য খুব মায়া হয়। ইশরাত হাত ছাড়াতে ছাড়াতে বলল, আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। কোন ধরনের অভদ্রতা এটা? সিফাত বাঁকা হেসে বলল, ছাড়বো ছাড়বো, আগে আমাকে একটু সুযোগ দিন। বিশ্বাস করুন, আমি আপনার সব দুঃখ গুছিয়ে দেব। ইশরাত রাগী কণ্ঠে বলল, আপনি দুঃখ গোছানো নিকুচি করে আমার হাত ছাড়ুন। ভালো ভালো বলছি, হাত ছাড়ুন। এত মজডামজডি করছেন কেন? আমি কি আপনার পর কেউ? ভালোবেসে ভাবির হাতটাও ধরতে পারবো না? আপনি কি আমার হাত ছাড়বেন নাকি আমি মা নাদিয়াকে ডাকবো? ইশরাত ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নিল, আঙুল দিয়ে শাসিয়ে বলল, ভালো আছি, ভালো থাকতে দেন, নয়তো আমি ভুলে যাব আপনি আমার ননদের জামাই। ভালো করতে চাইলাম, ভালো লাগলো না। আমি আপনার দুঃখে সামিল হতে চাইছিলাম। যাই হোক, আপনি সাপের মতো ফোঁস করলে আপনাকে আরও সুন্দর লাগে। ইচ্ছে করে পায়ের জুতো খুলে ঠাস ঠাস করে আপনার গালে দুটো দিতে। ভালোবেসে আপনি মারলে আমি হাজারবার মার খেতে রাজি আছি। আপনি ধৈর্যের সীমা অতিক্রম করছেন, এর ফল ভালো হবে না। চোখের সামনে থেকে এখন না গেলে বটির এক কোপে থর থেকে মাথা আলাদা করে দেব। বাবারে বাবা, ভয় পেয়ে গেলাম ভাবি। এভাবে বাচ্চা ছেলেটাকে ভয় দেখাচ্ছেন? প্রাণ চলে গেলে আপনার ননদ বিধবা হবে না? সেদিকে খেয়াল আছে? আপনার মতো নোংরা মানসিকতার মানুষের সাথে সংসার করার থেকে বিধবা থাকা অনেক ভালো। এভাবে বলবেন না ভাবি, আপনার ননদ আমাকে খুব ভালোবাসে। আমার কিছু হলে বেচারি বাঁচবে না। আপনি কি আমার সামনে থেকে যাবেন? আপনাকে দেখলে আমার শরীর ঘৃণে রিরি করে ওঠে। সিফাত এগিয়ে এসে ফের ইশরাতের হাত ধরতে নিলে ইশরাত দু কদম পিছিয়ে গেল। তা দেখে সিফাত হেসে বলল, আপনি আমাকে সহ্য করতে পারেন না, এদিকে আমি আপনাকে ছুঁয়ে দেখতে চাই। আমি কিন্তু এবার নাদিয়াও মাকে ডাকবো। ডাকুন, যাকে খুশি ডাকুন, আমি কি ভয় পেলাম? দেখি কে কি করে। মা, মা, একটু এদিকে আসুন তো। নাদিয়া কোথায় তুমি? দেখে যাও। গলা নামিয়ে সিফাতের দিকে তাকিয়ে দাঁত কিটমিট করে বলল, আপনার প্যারে জামের কাণ্ড কারখানা দেখে যান। হ্যাঁ মা, আসুন দেখে যান। আপনার জামাই তার সম্বন্ধীর বউয়ের সাথে চান্স মারার চেষ্টা করছে। কিছু সময় পর হেলে ধুলে মোবাইল চালাতে চালাতে নাদিয়া রান্নাঘরের দরজায় দাঁড়ালো। মোবাইলে চোখ রেখে বলল, কি হয়েছে ভাবি? কিছু না, তুমি কি করছিলে? দেখতেই পাচ্ছ, জিজ্ঞেস করার কি দরকার? মা কোথায়? শুয়ে আছে, শরীর ভালো লাগছে না। কেন ভাবি, কোনো প্রয়োজন হলো আমাকে বলুন। না সাদিয়া, কোনো সমস্যা নেই, তুমি যাও, গিয়ে মায়ের খেয়াল রাখো, আমি এদিকে ভাবির খেয়াল রাখছি। ঠিক আছে, শোনো, ভাবিকে ভালো মতো সাহায্য করো, কোনো অসুবিধা যেন না হয়। ভাবি, সিফাত কিন্তু রান্নাঘরের কাজ খুব ভালো পারে, আমার থেকেও ভালো। আমাকে অনেক সাহায্য করে, তোমাকেও করুক। না, দরকার নেই, তুমি সিফাতকে নিয়ে রুমে যাও। বাড়ির যে আমার রান্নার কাজ করবে তা আমার পছন্দ নয়। আরে কিছু হবে না ভাবি, এমনিও আমি মোটামুটি ভালো কাজ পারি। কি নাদিয়া, বলো। হ্যাঁ ভাবি, সিফাত থাকলে তোমার সুবিধা হবে। তাছাড়াও যখন থাকতে চাইছে তাহলে থাকুক। আমি বলেছি না, তুমি শুনছো না কেন? কি হয়েছে ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? সিফাত এগিয়ে গিয়ে নাদিয়ার হাত ধরে বলল, ভাবি একা একা কাজ করে, হঠাৎ করে আমি সাহায্য করতে চাইছি, তাই ভাবির পছন্দ হচ্ছে না। এতে পছন্দ অপছন্দের কি আছে? তুমি বুঝবে না, যাও তুমি, আমি দেখছি। ইশরাত চুপ হয়ে দাঁড়িয়ে রাগে ফাঁড়ছে। নাদিয়া চলে যেতে নিলে ইশরাত নিজেকে সংযত করে বলল, আমার সাথে তুমি হাতে হাতে কাজ করে দিলে খুশি হব নাদিয়া। চিন্তা করবেন না ভাবি, আমি আছি তো। নাদিয়া, আমি তোমাকে কিছু বলেছি। নাদিয়া মোবাইল রেখে সিফাতের দিকে তাকিয়ে বলল, সিফাত, তুমি রুমে গিয়ে রেস্ট করো। তুমি জামাই হয়ে ভাবির সাথে কাজ করবে তা ভাবির পছন্দ হচ্ছে না, আমি ভাবিকে সাহায্য করি। সিফাত কিছু বলতে গিয়েও থেমে গেল, মুখটা কালো করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কি করতে হবে তাও ভাবি? আপাতত পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিলে চলবে। সেটা তো সিফাত পারত, আমাকে কেন রাখলে? আমার মনে হয় তুমি কোনো এক কারণে সিফাতকে অনেক অপছন্দ করো। কারণ কি? নজরটা শুধু মোবাইলে না রেখে আশেপাশেও রেখো, তাহলে কারণ তুমি নিজে পেয়ে যাবে। মানে? মানাটা খুব সহজ। শোনো নাদিয়া, ঘরের বিড়ালকে সাবধানে রাখতে হয়, এদের কাজই অন্যের খাবারে মুখ দেওয়া। আমার যতটুকু বোঝানোর বুঝিয়ে দিয়েছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ইশরাত পাশ কাটিয়ে চলে গেল। নাদিয়া কপাল কুঁচকে বোঝার চেষ্টা করতে লাগলো ইশরাতকে বলল। দুপুরে খাওয়ার পর ঔষধ পানির গ্লাস হাতে শাশুড়ির রুমে প্রবেশ করল ইশরাত। মা, আপনার ঔষধ। রুবা বেগম শোয়া থেকে উঠে বসলেন। দাও। রুবা বেগম ইশরাতের হাত থেকে পানির গ্লাস ওষুধ দিয়ে খেয়ে নিলেন, গ্লাস ফেরত দিয়ে বললেন, নাদিয়া, সিফাত খেয়েছে? জি মা, নাদিয়া নিজ হাতে বেড়ে খাইয়েছে। তুমি সামনে যাওনি? না মা। কেন? নাদিয়া বলল একাই সব করে নেবে, তাই আমি মানা করিনি। সিফাত কি খায় না খায় সেটা তো নাদিয়া ভালো জানে। এটা কেমন কথা?
নাদিয়া জানুক সিফাতের বাড়ির জামাই, তোমার উচিত তার দেখভাল করা, বড় ভাইয়ের বউ হিসেবে তার আদর আপ্যায়ন করা। তুমি তা না করে নাদিয়ার হাতে সব তুলে দিয়ে নিশ্চিন্তে আছো। আপনি আমি ভুল বুঝছেন মা, তেমন কিছু নয়। নাদিয়া বলল তা আমি জোর করিনি। নাদিয়া বলল তুমি মেনে নেবে, বড় বউ হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? জি মা, আছে। তাহলে সেই দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যাচ্ছ কি করে? তোমার দ্বারা এমনটা আশা করিনি। ইশরাত চুপ হয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে আছে সে কাউকে কিছু বলতেও পারছে না, বললেও বিশেষ লাভ হবে না। সিফাতকে সবাই অনেক ভালো জানে, কিছু বললে দেখা যাবে সব দোষ ইশরাতের ঘাড়ে এসে পড়েছে। রুবা একটু চুপ করে থেকে বলল, এরপর এমন ভুল যেন আর না হয়। জি মা। ইশরাত চলে যেতে নিলে রুবা বেগম ডাকলেন, শোনো। ইশরাত পেছনে ঘুরে বলল, বলুন। রাতের জন্য ডাল, মুরগির মাংস, ইলিশ মাছ রান্না করো। ইলিশ মাছ ডিপ ফ্রিজের ভেতরেরটা নিও, সামনেগুলো নয়। ঠিক আছে। রাতের বেলা সেম ভুল যেন না হয়, মনে থাকবে? মনে থাকবে। যাও গিয়ে বিশ্রাম করো, বিকেল থেকে রান্নার প্রস্তুতি শুরু করো। ইশরাত মাথা নাড়িয়ে চলে গেল। রুবা বেগম আতশোয়া হয়ে বালিশে হেলান দিয়ে চোখ বুঝলেন। খাবার টেবিলে সবাই বসে আছে, ইশরাত খাবার বেড়ে দিচ্ছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সিফাতের প্লেটে খাবার পরিবেশন করতে এলে টেবিলের নিচ দিয়ে ইশরাতের হাত ধরে ফেলল। ইশরাত রক্তচক্ষু করে তাকালো। আপনার হাত দুটো এত নরম, মন চায় সারাক্ষণ ধরে বসে থাকে। এত কাজ করেও এ হাত নরম কি করে থাকে তা আমায় বলেন ভাবি। সবার সামনে থাপ্পড় খেতে না চাইলে হাত ছাড়ুন। আপনার এই নরম হাতে থাপ্পড় খেতে আমার কোনো সমস্যা নেই। এত মোলায়েম একটা হাত আমার গালে ছোঁয়াবেন, এটা ভাবলে আমার মন উৎফুল্ল হয়ে যায়। অভদ্রতার একটা লিমিট থাকে, আপনি সেটাও পার করে ফেলছেন। তোমরা ভাবি নন্দায় মিলে কি ফুসুর ফাসুর করছো? সিফাত হাত ছেড়ে দিয়ে আমতামতা করে বলল, কিছু না। কি হলো বৌমা, থেমে রইলে কেন? সিফাতের প্লেটে ভাত দাও। ইশরাত রাগ নিয়ন্ত্রণ করে চুপচাপ সিফাতের প্লেটে ভাত তরকারি দিয়ে চলে গেল। গোসল সেরে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছিল ইশরাত। হঠাৎ চুলে টান পড়তে দেখে সিফাত তার চুল নাকের সামনে নিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ শুকছে। ইশরাত তটস্থ হয়ে দূরে সরে গেল। চুলে কি শ্যাম্পু ব্যবহার করেন ভাবি? মন মাতানো ঘ্রাণ। আমার ইচ্ছে করছিল অনন্তকাল এভাবেই আপনার চুলে নাক ডুবিয়ে বসে থাকে। দিনের পর দিন আপনার সাহস বেড়ে যাচ্ছে, কিছু বলছি না বলে কি এত আস্পর্ধা? বোঝেন যখন আমারটাকে সাড়া দেন না কেন? আর কত একে একে কষ্ট করবেন? আপনার জন্য আমার দিল পুড়ে যায়, কিন্তু আপনি বুঝেন না। আপনি যদি আমার ননদের জামাই না হতেন তাহলে পিঠে আপনার পিঠের ছাল তুলে দিতাম। শুধু ননদের জামাই হওয়ায় বেঁচে গেছেন। জান, কাকে বলবেন আমার কথা? যাকে খুশি তাকে বলুন, কেউ বিশ্বাস করবে না। আপনার ননদের কথা বাদই দিলাম, সে তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। গলা অব্দি পানিতে নেমে যদি বলেন আমি আপনার সাথে অসভ্যতামি করেছি, তাও বিশ্বাস করবে না। আপনার ভাগ্য ভালো আমি এখন কোনো অ্যাকশন নিইনি, নয়তো কবে আপনার দফা করে ছেড়ে দিতাম। দফা করার কি দরকার ভাবি? একটু ভালোবাসলে কি হয়? কত ভালোবাসি আপনাকে আপনি বোঝেন না? আপনার লজ্জা করা উচিত। ঘরে বউ থাকতেও ওনার বউর দিকে নজর দেন। আপনার মতো পুরুষদের জন্য গোটা পুরুষ জাতির বদনাম হয়। নাদি তো কম সুন্দরী নয়, তবু ওকে এভাবে ঠকাচ্ছেন কেন? 1 মিনিটে সারা জীবন কাটানো যায় নাকি? ওকে এখন আর ভালো লাগে না। কি করব, ছাড়তেও পারছি না। ওর মতো বোকামি আজকালকার দিনে হয় না, এর জন্য ছাড়ি না। চালাক হলে কবে বাপের বাড়ি ফেলে যেতাম। আমার সব কথা বিশ্বাস করে। আমি দিনে যে 1000টা মিথ্যা কথা বলি তা চোখ বন্ধ করে সত্যি ভেবে নেয়। এমন মেয়ে হাতছাড়া করে বিপদে পড়ব নাকি? ইশরাত মেঝেতে এক দলা থুতু ফেলে বলল, থু, এতটা নিচে আপনি? আপনি দিনের পর দিন আমার ননদকে এভাবে ঠকাচ্ছেন? আমার মাসুম ননদ আপনাকে বিশ্বাস করে এতদিন শুধু ঠকেছে? পৃথিবীটা স্বার্থের উপরে চলে, সেখানে থাকা মানুষগুলো কেন চলবে না? সবই স্বার্থের খেলা, বুঝলেন ভাবি? থাক, বাদ দিয়ে এসব কথা। এখন বলো, তুমি আমায় কবে গ্রহণ করবে ইশরাত? আমি আপনার সম্বন্ধের বউ, আমাকে ভাবি বলে সম্বোধন করবেন। নাম ধরে ডাকার অনুমতি আমি আপনাকে দিইনি, তুমি বলারও নয়। এত রংঢং করো না তো। তোমার একটা চাহিদা আছে আমি জানি। ভাই কবের থেকে বিদেশে পড়ে আছে, আমার তোমার উপর মন পড়েছে। তুমি চাইলে আমরা সামনে এগোতে পারি। তুমি বিষয়টা বুঝতে চাইছো না। তুমি বললো আমি নাদিয়াকেও ছেড়ে দিতে রাজি আছি। বলো ইশরাত, তুমি আমার প্রস্তাবে রাজি? হঠাৎ সিফাতের গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। সিফাত ভেবেছে থাপ্পড়টা ইশরাত মেরেছে, তাই রেগে মেগে সামনে তাকাতেই ভয় পেয়ে গেল। নাদিয়া তুমি? তোর পাপে মুখে আমার নাম নিবি না। ছি, তোকে আমি নিজের স্বামী বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি ভুল বুঝছো আসলে। ব্যাস, অনেক হয়েছে। আমি নিজের কানে সব শুনেছি, নিজের চোখ দিয়ে সব দেখেছি। নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই। আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না, আমি সব জেনে গেছি। ভাবি আপনাকে কিছু বলেনি কেন জানেন? কারণ আমি বলতে মানা করেছি। আমি দেখতে চেয়েছিলাম আপনি কত দূর যেতে পারেন। ভাবি যখন আমাকে সব কিছু খুলে বলেছে আমার বিশ্বাস হয়নি, কিন্তু আজ নিজের চোখে দেখে নিজের কানে সব শুনে নিজে হতবাক হয়ে গেলাম। কাকে বিশ্বাস করে সংসার করছি আমি? কিন্তু আর নয়। এই মুহূর্তে আপনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন, নয়তো আমি পুলিশে কল করব। সিফাত রাগে ফুঁসতে ফুঁসতে একবার ইশরাত ও নাদিয়ার দিকে তাকিয়ে চলে গেল। নাদিয়া মেঝেতে ধপ করে বসে কান্না করতে লাগলো। ইশরাত ধরল না, মনে মনে ভাবল
কাঁদুক।